আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বৈশ্বিক জ্বালানি সংকটের ব্যাপক প্রভাব পড়েছে দেশের চা শিল্পে। ঘন ঘন লোডশেডিংয়ে দিনের বড় একটি সময় বন্ধ থাকছে কারখানাগুলো। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চা প্রক্রিয়াজাতকরণ, কমছে চায়ের গুণগত মান। এদিকে জ্বালানি তেলের সংকট আর বাড়তি দামে বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। এতে চরম অনিশ্চয়তায় পড়েছেন বাগান সংশ্লিষ্টরা। হবিগঞ্জ থেকে সেলিম মিয়ার পাঠানো রিপোর্ট। বিদ্যুৎ নেই, তাই বন্ধ হবিগঞ্জের এসব চা কারখানা। খোশগল্প আর আড্ডায় সময় কাটাচ্ছেন শ্রমিকরা। যেখানে একসময় দম ফেলার ফুসরত ছিল না, সেখানে এখন দিনের অধিকাংশ সময় কাটছে অলস বসে। কারেন্ট যদি না থাকে 100 শ্রমিক আমাদের বসে থাকে, কাজ করতে পারতেছি না, পাতি নষ্ট হয়ে যায়, পাতি জ্বলে যায়। 8টার থেকে 12টা পর্যন্ত কাম করছি, এখন কারেন্ট চলে গেছে, এখন বসে রয়েছি। 3-4 ঘন্টা বিদ্যুৎ থাকে, 3-4 ঘন্টা পাতি কাটতে আমাদের পোষায়। এবার মৌসুমের শুরু থেকেই পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় সতেজ ছিল চা বাগান। অন্যান্য বছরের তুলনায় কুড়িয়েও এসেছে অনেক বেশি। ফলে ভালো উৎপাদন আর লাভের আশায় ছিলেন বাগান মালিকরা, কিন্তু সেই আশায় গুড়ে বালি। বৈশ্বিক জ্বালানি সংকটে সৃষ্ট ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে চা উৎপাদন। প্রতিদিনের যে শ্রমিকের যে ওয়েজেসটা আসে, এতে কিন্তু আমাদের ভর্তুকি দিয়ে দিতে হয়, এবং প্রোডাকশন যাওয়া হয়, এর মধ্যে কস্টিংটা বাইরে যায়। ওভারঅল এটা আমাদের একটা বিশাল বোঝা হয়ে দাঁড়াইছে টাইমলি বিদ্যুৎ না আসার কারণে। ঘন ঘন লোডশেডিং হলে আমরা কাঁচা পাতা ভালোভাবে উইদারিং করতে পারতেছি না, এবং ম্যানুফ্যাকচারিং করার সময় আমাদের গুণগত মান ধরে রাখতে পারতেছি না। তথ্য বলছে জেলার বিদ্যুতের চাহিদা রয়েছে 117 মেগাওয়াট, অথচ সরবরাহ তার অর্ধেকেরও কম। এক্ষেত্রে বাগানগুলোকে নবায়নযোগ্য জ্বালানির উপর জোর দিতে আহ্বান জানান হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এই কর্মকর্তা। সোলার যাতে তারা সংযোগে যেতে পারে, সেক্ষেত্রে আমাদের যে করণীয় আছে আমরা সেইটা খুব দ্রুতই সে ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। জ্বালানি সরবরাহ যদি স্বাভাবিক না হয়, যুদ্ধ যদি বন্ধ না হয়, তাহলে আসলে আমাদেরকে সবাইকে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য ধৈর্য ধরা দরকার। হবিগঞ্জ জেলায় ছোট বড় মিলিয়ে 23টি চা বাগান রয়েছে। দেশের মোট চা উৎপাদনের প্রায় 22% আসে এই জেলা থেকে। এনটিভি নিউজ ডেস্ক। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার অভাব দেখা যাচ্ছে। তারা ইউনিফর্ম পরেও তাদের শিক্ষক ও মন্ত্রীকে নিয়ে কটূক্তি করছে। এই অভ্যাস থেকে শিক্ষার্থীদের বেরিয়ে আসতে হবে। মন্ত্রী এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন ফাঁস নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি, নেওয়া হয়েছে, নেওয়া হবে, হচ্ছে, হবে, তবে গুজব যেন না ছড়ায় সেই জন্য আপনাদের প্রতি আমার আহ্বান রইল। কয়েকটি মিডিয়া সেই ভিডিওগুলিকে আবার রেকর্ড করে পুনর্প্রচার করছে এবং তাদের পার্সোনাল ফেসবুকে করছে, এবং ওই টেলিভিশন এটিকে উইথড্র করার পরে গুজব নিশ্চিত হওয়ার পরেও যারা করেছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে। আগামীকাল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত শার্শার উলাশী যদুনাথপুর খালের পুনঃ খনন কার্যক্রম, 500 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন সহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও সুধীর সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। তার এই সফর ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। যশোর থেকে সাইফুল ইসলাম সজলের তথ্যছবিতে ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী পর তারেক রহমান প্রথমবারের মতো সোমবার যশোর সফরে যাচ্ছেন। এজন্য জেলা জুড়ে চলছে প্রধানমন্ত্রীকে বরণের প্রস্তুতি। দলের পক্ষ থেকে সভা সমাবেশ, মিটিং আর লিফলেট বিতরণ করা হচ্ছে। এই সফরে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন। যশোর শহরে 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় 200 বছরের প্রাচীন ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত উলাশী যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর এক সুধীর সমাবেশে জনসাধারণের জন্য বক্তব্য রাখবেন তিনি, যা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ব্যাপার। সেজন্য আমাদের উৎসাহ উদ্দীপনা যেমন আমাদের নেতাকর্মীদের মধ্যে আছে, তেমন সাধারণ মানুষের মধ্যে আছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, এবং সমস্ত যশোর জেলা ঘিরেই এই প্রস্তুতি চলছে। যশোরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে তিনি সম্পৃক্ত হবেন। আমাদের যশোরের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, স্বাস্থ্যসেবার যে পর্যায়ে আমাদের প্রত্যাশা করেছিলাম, সেটা আসলে আমাদের ছিল না। সেইটা আমরা মনে করি যে সেটা আজকে 500 বেড হসপিটালে
রূপান্তরিত করার জন্যে আজকে আমাদের জনাব তারেক রহমান আমাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জেলা প্রশাসন জানিয়েছে সোমবার সকালে যশোর পৌঁছে বিভিন্ন কর্মসূচিতে যোগদান শেষে রাতে ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী। তার সফরকে নির্বিঘ্ন করতে নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। উনি খাল খনন করে একটা গাছ রোপণ করবেন, গাছের চারা রোপণ করে সেখানে একটা সুদীর সমাবেশে অংশগ্রহণ করবেন, ওখানে বক্তব্য দিবেন। আমরা সময় রেখেছি যতক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী রিজায়ার করেন। তো বক্তব্য শেষ করার পরে উনি ওখান থেকে চলে আসবেন আমাদের আর একটা পরবর্তী ইভেন্ট, যেটা যশোর মেডিকেল কলেজ হাসপাতালে, সেই হাসপাতালে এসে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে যেসব প্রকল্প ও কর্মসূচির সূচনা হবে তা যথাযথভাবে বাস্তবায়ন হলে এই এলাকায় আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটবে বলে মনে করছেন বিএনপি নেতাকর্মীরা। এনটিভি নিউজ ডেস্ক। দেশের যে কোনো সমস্যা সমাধানে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। এখন যারা পার্লামেন্টে আছেন তারা প্রত্যেকেই ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে তাদের একটা অবদান রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি গণতন্ত্রকে সাবলীল, স্বতঃস্ফূর্ত এবং শক্তিশালী করতে চাই, তো সুতরাং পরস্পরের মধ্যে আলোচনার কোনো বিকল্প নেই। ডিবেট ডিসকাশনের মধ্যে দিয়েই যে উদ্ভূত যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নের মীমাংসা হয়ে যাবে এবং তাতেই আমাদের গণতন্ত্র শক্তিশালী হবে। দেশজুড়ে চলছে হাম রুবেলা টিকাদান কর্মসূচি। এই খবর জানাতে রাজধানীর লান্স চক্ষু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবাইর প্রধান। জুবাইর, হাম রুবেলা টিকাদান কর্মসূচি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? সুরভি, গত 1.5 মাসে কিন্তু 30,000-এর অধিক শিশু যারা 5 বছরের নিচে তারা কিন্তু এই হামে আক্রান্ত হয়েছে। এই যে একটা তথ্য, সারা দেশে কিন্তু 250 শতাধিক শিক্ষার শিশু তারা কিন্তু এই সময়ে মৃত্যুবরণ করেছে, যার বড় একটা অংশ কিন্তু এই ঢাকা মধ্যে, রাজধানী ঢাকাতেই কিন্তু 124 জন শিশু এই গত 1.5 মাসে মৃত্যুবরণ করেছে। অর্থাৎ ভয়াবহতা কি প্রকট একটা আকার ধারণ করেছে সেটি কিন্তু এই তথ্য থেকেই কিন্তু বোঝা যায়। এখন যেই হাসপাতালে আমরা আছি, লায়ন্স ইন্টারন্যাশনাল হাসপাতাল, এখানে টিকাদান কর্মসূচি চলছে। সরকারের যে উদ্যোগ, ঢাকার যে 2 সিটি কর্পোরেশনের টিকাদান কর্মসূচি, সেটির অংশ হিসেবে এখানে সকাল থেকেই টিকাদান যে কর্মসূচি, হাম রুবেলা টিকাদান বা MR ভ্যাকসিন যেটিকে বলা হয়, সেটির কার্যক্রম কিন্তু চলছে। এখানে শিশু যারা রয়েছেন তারা এখানে আসেন। আমরা ডাক্তার যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে হাম প্রতিরোধে টিকাই কিন্তু একমাত্র কার্যকর উপায়, এবং এটি যেহেতু সংক্রামক রোগ খুব দ্রুত সময়ে আসলে ছড়িয়ে যায়। তারা বলছেন যে শিশুদেরকে নির্দিষ্ট দূরত্ব কিংবা পরিচ্ছন্নতার মধ্যে রাখা, এই যে ভ্যাকসিন সেটি যারা আগে নিয়েছিলেন, 28 দিন আগেও যদি কোনো শিশু ভ্যাকসিন নিয়ে থাকে, সেই ক্ষেত্রেও তাদেরকেও যেন পুনরায় ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হয়, টিকার আওতায় নিয়ে আসা হয়, সেটি কিন্তু আসলে ডাক্তার যারা রয়েছেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। এখানে সকাল যে 9:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত টিকাদান কর্মসূচি চলমান থাকবে, এবং যারা আসলে আসছেন অনেকেরই আমরা দেখছি যে তারা বিগত যে সময়গুলোতে, অর্থাৎ এই হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর থেকে তারা কিন্তু অভিভাবক যারা রয়েছেন তারা বলছেন যে তারা একটা শঙ্কার মধ্যে ছিলেন এবং আসলে আতঙ্কিত ছিলেন তারা আসলে অনেকটাই। এই টিকা কার্যক্রম এবং টিকা দেওয়ার ফলে তারা আসলে সেই আতঙ্ক কিংবা শঙ্কা থেকে অনেকটাই মুক্তি পেয়েছেন, এরকমটা আসলে অভিভাবক যারা রয়েছেন তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। তো সুরভি, লায়ন্স হাসপাতালে যেই টিকাদান কর্মসূচি হাম রুবেলার, এখান থেকে এই ছিল আমার কাছে। জানছিলাম হাম টিকাদান কর্মসূচির খবর। নাটোরের সিংড়ায় গভীর রাতে অভিযান চালিয়ে প্রভাবশালীদের দখলে থাকা একটি খাল অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন। এলাকাবাসী জানায়, স্থানীয় একটি প্রভাবশালী মহল জোরপূর্বক উপজেলার ইটালি ইউনিয়নের সাতপুকুরিয়া থেকে ইদ্রাসন পর্যন্ত খালের 1 কিলোমিটার অংশে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে মাছ চাষ শুরু করে। এতে খালের অপর অংশ পানি শূন্য হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে প্রশাসনের সহায়তায় শনিবার রাতে অভিযান চালিয়ে বাঁধটি অবমুক্ত করা হয়, ফলে পানি প্রবাহ স্বাভাবিক হয়েছে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com।
এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।